আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। মগধ জনপদের প্রথম রাজধানী কোনটি? রাজগৃহ, পাটলিপুত্র, মগধ, উজ্জয়িনী। রাজগৃহ। জৈনদের ধর্ম প্রচারকরা কি নামে পরিচিত? গুরু, পীর, কেবলিন, তীর্থঙ্কর। তীর্থঙ্কর। নির্বাণ কথার অর্থ কী? মুক্তি, সন্ন্যাস, বর্জন, বুদ্ধ। মুক্তি। দিনার হলো তাম্রমুদ্রা, স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জ মুদ্রা। স্বর্ণমুদ্রা। ষোড়শ মহাজনপদের আমলে প্রধান জীবিকা ছিল কৃষি, পশুপালন, বাণিজ্য, শিল্প। কৃষি। মগধ অঞ্চলের অন্যতম প্রধান কৃষিজ ফসল হলো শালি ধান, কার্পাস, গম, যব। উত্তর হবে শালি ধান। বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হলেন অশ্বঘোষ, কৌটিল্য, পাণিনি, বিশাখ দত্ত। অশ্বঘোষ। শূন্যের ব্যবহার শুরু করেন আর্যভট্ট, বাণভট্ট, চরক, বরাহমিহির। আর্যভট্ট। প্রথম লিখিত আইন চালু হয়েছিল রোমে, চীনে, ব্যাবিলনে, গ্রিসে। ব্যাবিলনে। গান্ধার শিল্পের বিকাশ পরিলক্ষিত হয় কুষাণ যুগে, গুপ্ত যুগে, পাল যুগে, মৌর্য যুগে। কুষাণ যুগে। মেগালিথ হলো মন্দির, মসজিদ, বড় পাথরের সমাধি, দুর্গ। বড় পাথরের সমাধি। পার্শ্বনাথ ছিলেন কৌশলের রাজপুত্র, কাশীর রাজপুত্র, মগধের রাজপুত্র, কম্বোজের রাজপুত্র। কাশীর রাজপুত্র। অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন মনু, পতঞ্জলি, বরাহমিহির, পাণিনি। পাণিনি। মহাজনপদের সংখ্যা ছিল 14টি, 15টি, 16টি, 17টি। 16টি। মেগাস্থেনিস দূত ছিলেন সেলুকাসের, অশোকের, সমুদ্রগুপ্তের। সেলুকাসের। দুই থেকে হচ্ছে এক কথায় উত্তর দেওয়া যে কোনো 7টি প্রশ্নে মানে 1 করে 1 × 7 = 7। জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায়। মৌর্য আমলে অর্থনীতির ভিত্তি কী ছিল? কৃষি। ইন্তু কি? চীনা পর্যটক সুয়ান চাং ভারতবর্ষকে ইন্তু বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ইন্তু হলো গরমের দেশ। সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? আর্যভট্ট। অষ্টাধ্যায়ী এর রচয়িতাকে? পাণিনি। ফেরাও কাদের বলা হতো? প্রাচীন মিশরের রাজাদের। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? শ্রীগুপ্ত। মিশরের লিপিকে কি বলা হয়? হায়ারোগ্লিফিক লিপি। মিশরকে নীলনদের দান কে বলেছে? হেরোডোটাস। তিনি দেখলেও শূন্যস্থান পূরণ করা যে কোনো 6টি প্রশ্নে মানে 1 করে 1 × 6 = 6। মহাবীর জন্মগ্রহণ করেন ড্যাশ বংশে? উত্তর হবে ইক্ষ্বাকু। পিটক শব্দের অর্থ কী? ঝুড়ি। বেশিরভাগ মহাজনপদ ড্যাশ নদীর উপত্যকায় অবস্থিত? গঙ্গা। প্রাচীন ভারতের একটি বন্দরের নাম হতো তাম্রলিপ্ত। মহাভারতের রচয়িতা হলেন ব্যাসদেব। আলেকজান্ডার ছিলেন ড্যাশ শাসক? গ্রিক। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ জন্মেছিল ড্যাশ বঙ্গে? শাক্য। সুদর্শন হ্রদ ড্যাশ নির্মাণ করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। সাতবাহন বংশের প্রথম শাসক? শিমুগ। চাঁদের সত্য মিথ্যা লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। অজাতশত্রু ছিলেন মগধের রাজা। ঠিক, তাহলে সত্য লিখবো। বৌদ্ধদের দুটি সম্প্রদায়, হিনজান ও মহাযান। ঠিক, তাহলে সত্য লিখবো। অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ হ্রাস পায়। ভুল। মিথ্যা লিখবো। অশোক স্তম্ভ দেখতে চক খড়ির মতো। ভুল। মিথ্যা লিখবো। অর্থশাস্ত্রের রচয়িতা আর্যভট্ট। ভুল। মিথ্যা লিখবো। রাজা মিনান্দার বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত। ঠিক, সত্য লিখবো। প্যারিসের থেকে ইংরেজ পেপার শব্দটি এসেছে। ঠিক, তাহলে সত্য লিখবো। 5 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে মহাজনপদের সংখ্যা কটি ছিল? এদেরকে একসঙ্গে কি বলা হতো? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে মহাজনপদের সংখ্যা ছিল 16টি। এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো। জৈন ধর্মের ত্রিরত্ন কি? জৈনদের ত্রিরত্ন সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। প্রশ্ন, কুষাণ আমলে কি কি দ্রব্য বিদেশে রপ্তানি হতো? কুষাণ আমলে বিদেশে যেসব দ্রব্য রপ্তানি হতো সেগুলির মধ্যে প্রধান ছিল মশলা, রেশম, মণিমুক্তা, হাতির দাঁত, চন্দন কাঠ এবং বিভিন্ন বস্ত্র সামগ্রী। মেঘদূতম কাব্যের রচয়িতাকে? তার রচিত একটি বিখ্যাত নাটকের নাম লেখো। মেঘদূতম কাব্যের রচয়িতা হলেন মহাকবি কালিদাস। তার রচিত একটি বিখ্যাত নাটকের নাম হলো অভিজ্ঞান শকুন্তলম। দশমিকের ধারণা প্রথম কে দেন? ব্রহ্মসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? দশমিকের প্রথম ধারণা দেন আর্যভট্ট। ব্রহ্মসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা হচ্ছে ব্রহ্মগুপ্ত। উত্তর, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলেছেন। এই উপমা দেওয়া বা প্রদানের কারণ হলো নীল নদই একমাত্র জলপথ যা মিশরকে উষ্ণ মরুভূমিতে পরিণত হতে বাধা দিয়েছে।
নীলনদের বন্যায় প্রায় 3 মাস ধরে পলি সঞ্চয়ের ফলে এর উভয় তীরে হয়ে উঠেছিল উর্বর ও কৃষি উপযোগী। মিশরে শীতকালে বৃষ্টি না হওয়ায় নীলনদের বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ করে সেই জল সেচের কাজে ব্যবহার করা হয়। নীলনদ সহ মিশরের মানচিত্র নীলনদের মাধ্যমে মিশরের বাণিজ্যিক সমৃদ্ধি সম্ভব হয়েছে। নেক্সট কোশ্চেন, চিত্রিত ধূসর মাটির পাত্রে দুটি বৈশিষ্ট্য লেখো। এই পাত্রগুলি কুমোরের চাকায় তৈরি করা হতো ও আগুনে পোড়ানো হতো। এই পাত্রগুলির ওপর ছবি আঁকা হতো এবং রঙও করা হতো। দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয়? জৈন ধর্মের দুটি সম্প্রদায় হলো দিগম্বর ও শ্বেতাম্বর। ভদ্রহ নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো পোশাক পরতেন না, এই জন্য এদের দিগম্বর বলা হয়। অন্যদিকে স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতের জৈনরা সাদা কাপড় পরতেন, এই জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল? প্রাচীন ভারতের হরপ্পা সভ্যতায় যে নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ণ বলে। 1000 বছরেরও পরে আবার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী নাগাদ গঙ্গা নদী উপত্যকা অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে ওঠে তাকে দ্বিতীয় নগরায়ণ বলে। প্যারা চেঞ্জ করবে, খ্রিস্টীয় পূর্ব 600 অব্দ নাগাদ ভারতে দ্বিতীয় নগরায়ণ হয়েছিল। দ্বিতীয় নগরায়ণ হয়েছিল উত্তর ভারতের গঙ্গা নদী উপত্যকায়। অগ্রহার প্রথা কি? গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে অনেক জমি ব্রাহ্মণ মন্দির বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। এই দান করা জমিগুলি রাজস্ব বা কর আদায়ের আওতায় পড়তো না। গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। ব্রাহ্মণরা সাধারণভাবে পারিবারিক পদ্ধতিতে এই জমি ভোগ দখল করতেন। এই সব জমিগুলি নিষ্কর হলেও রাজা কোনো কারণে ব্রাহ্মণদের প্রতি অসন্তুষ্ট হলে দান করা জমি ফেরত নিতে পারতেন। সভা ও সমিতি বলতে কি বোঝো? বৈদিক যুগে রাজাকে শাসন কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামে পরিষদ ছিল। সভা বয়স্ক ব্যক্তি নিয়ে সভা গড়ে ওঠে। সমিতি গোষ্ঠীর সকলকে নিয়ে সমিতি গড়ে ওঠে। সভা ও সমিতিতে রাজাকে পরামর্শদান, যুদ্ধ ও রাজনীতি বিষয়ে আলোচনা হতো। গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? গুরুকুল ব্যবস্থা ছিল প্রাচীন ভারতের এক ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থায় ছাত্ররা বিদ্যা অর্জনের জন্য গুরু বা শিক্ষকের বাড়িতে গিয়ে একসঙ্গে বসবাস করত। এই গুরুগৃহ বা গুরুকুল ছাত্রদের শুধু পুঁথিগত বিদ্যায় নয় বরং জীবনের সব দিক থেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার শিক্ষা দেওয়া হতো। এই পদ্ধতিতে গুরু শিষ্যের সম্পর্ক ছিল খুবই গভীর এবং সম্মানজনক। ছাত্ররা গুরু সেবা করত, আশ্রমের কাজকর্মে সাহায্য করত এবং কঠোর নিয়মবর্তিতা মেনে চলত। এই ব্যবস্থার প্রধান উদ্দেশ্য ছিল ছাত্রদের চরিত্র গঠন এবং নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো। 6 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 4 থেকে 5টি বাক্য উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। টিকা লেখো ষোড়শ মহাজনপদ। মৌর্য রাজাদের আমলে সমাজ ব্যবস্থা কেমন ছিল? টিকা লেখো যুদ্ধরাষ্ট্রম। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। এলাহাবাদ প্রশস্তি কি? প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল? টিকা লেখো মিনান্দার। টিকা লেখো গান্ধার শিল্প। মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? গান্ধার শিল্পের বৈশিষ্ট্য কী ছিল? 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির 8 থেকে 10টি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? তার সঙ্গে গুপ্ত আমলের স্থাপত্য শৈলীর পরিচয় দাও। প্রাচীন ভারতে বিখ্যাত শিক্ষা কেন্দ্র হিসাবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। অশোকের ধর্মের মূল নীতিগুলি লেখো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। একেবারে ভিডিও শেষ করে একটা প্লেলিস্ট দেখতে পারে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো তোমরা পর দেখে নিতে পারবে।